হ্যালো, আসসালামু আলাইকুম। মিনাসান কনিচুয়া। শিক্ষারী নিহঙ্গ গাক্কু থেকে আমি রুমান আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লেসন 11-এর গ্রামার। লেসন 11 মানেই হচ্ছে গণনা করা। জাপানি ভাষায় যাবতীয় গণনা করার আর কোনো লেসন নাই, তবে এখান থেকে আপনাকে মোটামুটি একটা ধারণা নিতে হবে এবং পরবর্তীতে এগুলোর আরও বিশদ ব্যবহার তো সামনে পাবেন। তবে কোথায় যখন আমি সংখ্যা বলবো কীভাবে সেটা এক্সপ্রেস করতে হবে, কোথাও পার্টিকেল দিতে হবে, কোথাও সংখ্যাটা বসাতে হবে সেন্টেন্সের মধ্যে, এটাই আমরা শিখব। চলে যাচ্ছি আজকে লেসন 11-এর গ্রামার দেখাতে। বাংলা ভাষায় আমরা টিটা দিয়ে সমস্ত রকমের গণনা শেষ করে ফেলি। মানুষ হোক, জিনিস হোক, খাবার হোক, যা কিছু হোক, হ্যাঁ, আমরা টিটা দিয়ে গণনা করে ফেলি। কিন্তু জাপানি ভাষায় প্রত্যেকটা জিনিস গণনা করার জন্য ভিন্ন ভিন্ন কাউন্টার সাফিক্স রয়েছে, যেটা শেখার জন্য আপনাদেরকে বইয়ের পেজ 167 থেকে 169 দেখতে হবে, যেটা আমি অলরেডি ভোকাবুলারিতে বলেছি। তো সেখানে আমি কতটুকু বলেছি আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এই 3টা পেজে আপনি মোটামুটি সময় থেকে শুরু করে জিনিসপত্র গণনা করার যাবতীয় জাপানি ভাষায় কোন জিনিসটাকে কীভাবে গণনা করে সেটা শিখে নিতে পারবেন। এবং এটা অবধারিত, এটা না শিখলে পরে জাপানি ভাষায় আপনি কোনো কিছুই ঠিক মতো বলতে পারবেন। মানে একটা ওই টিটা দিয়ে বাংলা ভাষার মতো জাপানি ভাষাতে কোনো কিছু ব্যক্ত করা যাবে না। প্রত্যেকটা জিনিসে যদি আপনি একটু ভুল করেন সেটা ম্যানারলেস হতে পারে, খারাপ শোনাতে পারে। তাহলে আমি যেটা লেসন 11-এ যতটুকু দেখানো হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে, সেটুকু দেখাচ্ছি, ঠিক আছে? আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পারবেন। এবং ব্যবহারটা এই গ্রামারে যতটুকু যেভাবে দেখাবো, সংখ্যাটাকে কিভাবে কোথায় বসাতে হয়, পার্টিকেলটা কোথায় বসাতে হয়, নিয়ম সেম থাকবে, কিন্তু এই পেজগুলোতে আরও অনেক কিছু গণনা করার বিষয় রয়েছে। বেসিকটা হচ্ছে লেসন 11। তাহলে লেসন 11-এ আমরা দেখব বস্তু গণনা করার ক্ষেত্রে বিশেষ করে 1 থেকে 10 যে জিনিসগুলো আমি হাতে করে বহন করতে পারি, ছোট ছোট জিনিসপত্র, ইভেন চেয়ার টেবিল, এগুলো আমি গণনা করব হিতোৎসু ফুতাৎসু দিয়ে, ঠিক আছে? 1 থেকে 10 হচ্ছে হিতোৎসু ফুতাৎসু মিৎসু এরকম করে রয়েছে, এবং 10 পর্যন্ত হচ্ছে তো। এবং 10-এর পরে যখন 11 হয়ে যাবে তখন আবার সেটা সংখ্যায় ফিরে যাবে, যেমন জুইচি, জুনি। আপনারা ঠিক যেভাবে মিনিট শিখেছেন, হ্যাঁ, ইপ্পুন্নি হন, ওরকম করে মিনিট না, ঠিক সংখ্যা 1 2 3 যখন শিখেছেন, 1 থেকে 10 শেখার পরে 1 থেকে 10 শেখার পর 11 থেকে সব কিছু কিন্তু জয়েন্ট দিয়ে যেমন জু ইচি জুনি, আগে 1 থেকে 10 পারলে 100 পর্যন্ত পারা যায়, 99 পর্যন্ত পারা যায়। ঠিক সেরকম এখানে 1 থেকে 10 হচ্ছে হিতোৎসু ফুতাৎসু বলার পরে তো পর্যন্ত যাওয়ার পর 10 পর্যন্ত যাওয়ার পরে বাকিটা হচ্ছে আবার সে 11 12-তে চলে যাবে। 11 জু ইচি জুনি এরকম করে বলবো, ঠিক আছে? আর ওই বললাম তো বাংলা ভাষার মধ্যে টিটা দিয়ে সব কিছু হবে না। হিতোৎসু ফুতাৎসু মানে টিটা, 1টা 2টা 3টা এভাবে। কিন্তু মানুষের বেলায় কিন্তু আবার আমি বারবার অলরেডি গ্রামারে বহুবার বলেছি যে মানুষের বেলায় টিটা দিয়ে জাপানিটা বলে না, খুবই খারাপ ব্যাপার এটা, ঠিক আছে? সেক্ষেত্রে মানুষ গণনা করার সময় হচ্ছে হিতরি, মানুষ একজন হলে হিতরি, 2 জন হলে ফুতারি, সাননিন ইয়োনিন এরকম করে কি জুনিন পর্যন্ত রয়েছে। এরপরে আবার ঠিক সেইভাবে যেভাবে আমরা সংখ্যা শিখেছি জু ইচি নিন জু নিন এভাবে বলবো। তাহলে 1 2-এর বেলায় হিতরি ফুতারি, কিন্তু সান 3-এর পরে সব নিন দিয়ে বলতে হবে। নিন মানে মানুষের সংখ্যা বোঝায়, ঠিক আছে? এরপরে ভারী যন্ত্রপাতি, ভারী জিনিস, যানবাহন, ট্রাক, গাড়ি, সাইকেল, হ্যাঁ, টিভি, কম্পিউটার, ভারী যন্ত্রপাতি যত কিছু আছে সব কিছু দায় দিয়ে, ইচি দায়, নি দায়, সান দায়, এটাও বিশদ এখানে লেখা আছে। 10 পর্যন্ত প্রত্যেকটা স্ট্রাকচার দেওয়া আছে, বাকিগুলো 10-এর পরে কি ওই জু ইচি থেকে শুরু হবে, ঠিক আছে? এরপরে পাতলা জিনিস বলতে সিডি, এই যে আমার একটা ওন্না, পাতলা ওন্না, শুধু লুজ কাগজ, হ্যাঁ, এরকম এই ধরনের জিনিসপত্র কাউন্ট করার সময় আমরা বলবো মাই। যেমন টাকার নোট, কয়টা নোট আছে, ইচি মাই নি মাই করে বলবো। তারপরে আপনার ডাক টিকিট, খাম, এরকম করে এইসব জিনিস গণনা করার সময় মাই বলবো, ইচি মাই নি মাই সান মাই করে জু মাই পর্যন্ত। এরপরে কতবার, এগুলো গেল মানুষ এবং জিনিস গণনা করার পর্যন্ত। এরপরে আসছে সময় গণনা করা, কতবার সময়, এটা কিন্তু সময়, কতবার, এটা একটা টাইম, কাউন্টার সাফিক্স অফ টাইম, ঠিক আছে? সেটা হচ্ছে কতবার বলার সময় ইক্কাই নিকাই সাংকাই এরকম করে বলবো। আর এখানে একটা জিনিস আপনারা বইয়ের মধ্যে পড়বেন, এখানে গিয়ে যেখানে ফ্লোর গণনা করার সময় কয়তলা, 1 তলা 2 তলা বলার সময় একই রকম, একটু পার্থক্য রয়েছে শুধু সানের বেলায়। সাংগাই 3 তলা, সাংগাই 3 বার, সাংকাই
ঠিক আছে, কিন্তু ওইটা কিভাবে বুঝতে হবে, আমি সেন্টেন্স দেখে বুঝবো। তুমি কয় তলায় যাবা, তুমি কতবার করেছো, এটা আমি সেন্টেন্স দেখেই বুঝবো। এরপরে মিনিট পুন ফোন, এটাও কিন্তু এই 167 নাম্বার পেজে রয়েছে। আমরা 1 মিনিট 2 মিনিট যেমন বলবো এখন এতটা বাজে, এত মিনিট বাজে, ঠিক তেমন কত মিনিট ধরে আমি কাজ করছি সেটা বলার সময় পুন ফোন ব্যবহার করব। ঘন্টা, আমরা সময় বলেছি ইচি জি নিজি বলেছি, কিন্তু ঘন্টা বলার সময় জি কান, কান মানে ডিউরেশন, লম্বা, ব্যাপ্তিকাল, কোনো সময়ের ব্যাপ্তিকালকে বলা হয় কান। ঠিক আছে, জি কান, জি মানে 1টা বাজে 2টা বাজে ইচি জি নিজি, কিন্তু ঘন্টা বলার সময় জি কান। এরপরে দিন, আমরা যখন তারিখ শিখেছি সুইতাচি ফুচকা মিক্কা এরকম করে শিখেছি, তারপরে যখন 11তো গিয়েছি তখন ইচি নিচি শিখেছি, ওই জিনিসটাই এখানে থাকবে, শুধুমাত্র 1 তারিখ 1 দিনের বেলায় ইচি নিচি, সুইতাচি যেমন 1 তারিখ, আর 1 দিন বললে পরে ইচি নিচি, বাকি সব জায়গায় ওই তারিখের মতো করে ব্যবহারটা রয়েছে, যেটা আপনারা এই পেজগুলোতে দেখলে পড়তে পারবেন। তারপরে সপ্তাহ, সপ্তাহকে শু বলে, তাই না, আমরা কোন শু রাইশু এরকম পড়ে আসছি, সেন শু কোন শু রাইশু, কিন্তু যখন আমি বলবো 1 সপ্তাহ যাবত বা 1 সপ্তাহ পরে, হ্যাঁ এরকম যখন একটা লম্বা ডিউরেশনের কথা বলবো সপ্তাহ নিয়ে, তখন কান হবে জি কানের মতো সুকান। আর মাসের বেলায় কয় মাস, আমরা তো কোন মাস ইচিগাৎসু নিগাৎসু শিখেছি, কিন্তু কয় মাস তখন বলবো কাগেৎসু, ইকাগেৎসু নিকাগেৎসু, এটাও আপনারা ওখানে পাবেন। আর বছর বলার সময় নেন, ইচি নেন নি নেন করে একেবারে 100 বছর 500 বছর 1000 বছর পর্যন্ত নেনই চলবে। তা আমরা এগুলোর কিভাবে ব্যবহার করব, কোনটা কোথায়, সেটাই এখন দেখাচ্ছি। জিনিস এবং মানুষ, এগুলো গণনা করার জন্য আমি একটা ছোট্ট সূত্রের মতো মানে বের করেছি, যেটা আপনার মনে রাখার জন্য সহজে, যে আমি কোথায় পার্টিকেল দিব, কোথায় ভার্ব দিব, কোথায় নাউন দিব, এটা ছোট্ট একটা সূত্র বলেছি, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যখন আমি বস্তু এবং মানুষ গণনা করব, তখন আমরা জানি যে নাউনের পরে পার্টিকেল দিয়ে তারপরে ভার্ব বসাইতাম আমরা, যে নাউন পার্টিকেল ভার্ব, সেটা ট্রানজিটিভ ভার্ব হলো ও পার্টিকেল, আর যদি অবস্থান বোঝায় তাহলে গা পার্টিকেল হইতো। ঠিক ওই নিয়মটাতে ঠিক থাকবে, আমি কোথায় নাম্বারটা বসাবো, সংখ্যাটা কোথায় বসাবো, সেটাই হচ্ছে পার্টিকেলের পরে। হ্যাঁ, আপনাকে বুঝতে হবে নাউন আর পার্টিকেল সারা জীবন একসঙ্গে থাকবে, তারা কি একদম যুগলের মতো সবসময় নাউনের সঙ্গে পার্টিকেল হবে, সেই পার্টিকেলটা অবশ্যই ভার্ব অনুযায়ী হবে। এখানে কি ভার্ব আছে সেই অনুযায়ী এখানে পার্টিকেল হবে। ঠিক আছে, এখানে কি ভার্ব আছে এটা মুখ্য, যেমন আমি এখানে আড়ি মাছ লিখেছি, এখানে গা পার্টিকেল হবে, এখানে কাই মাছটা লিখেছি, এখানে ও পার্টিকেল হবে, এটা ট্রানজিটিভ ভার্ব, এটা হচ্ছে আপনার অবস্থান বোঝাতে, সেই অনুযায়ী আমাকে এখানে পার্টিকেল বসাতে হবে। আবার সেন্টেন্সটা তো আমি আগেই জানবো আমি কি লিখছি, তাই না, সেই অনুযায়ী পার্টিকেল বসাবো, তারপরে কি আমি সংখ্যাটাকে বসাবো। ঠিক আছে, মানে তা ভার্বের পূর্বে সংখ্যাটা বসাবো, অবশ্যই পার্টিকেলের পরে। এই রুলটা, এই সূত্রটা মনে রাখবেন, নাউন প্লাস পার্টিকেল প্লাস নাম্বার প্লাস ভার্ব, অবশ্যই ভার্ব অনুযায়ী পার্টিকেল। দুটো এক্সাম্পল রয়েছে, রিঙ্গো ইয়োৎসু কাইমাস্তা, আপেল 4টা কিনেছি, বাংলার মতোই তো, তাই না, আপেল 4টা কিনেছি। মিকাঙ্গা ইসুৎসু আরিমাস, কমলা 5টা আছে। আমি দুটো এক্সাম্পল কেন দিয়েছি, ওই যে বললাম ভার্ব অনুযায়ী পার্টিকেল হবে, এটা আপনাকে বুঝতে হবে, যে আপনি এখানে সংখ্যা বসাচ্ছেন বলে পৃথিবীর নিয়ম চেঞ্জ হয়ে যাবে না, জাপানি ভাষার নিয়ম চেঞ্জ হয়ে যাবে না সংখ্যা আসলে পরে, সংখ্যার জায়গায় সংখ্যা থাকবে, পার্টিকেল হবে ভার্ব অনুযায়ী। ঠিক আছে, ঠিক একই নিয়মে মানুষ গণনা করার সময় আমরা এই একই সূত্রটা ব্যবহার করব, নাউন প্লাস পার্টিকেল প্লাস নাম্বার প্লাস ভার্ব। আর মানুষটা সবসময় আমরা আছেই বলতে পারবো, আমরা তো মানুষ কিনেছি বা অন্য কোনো ভার্ব মানে ট্রানজিটিভ ভার্ব নিয়ে এখানে ইউজের কিছু নাই, সবসময় মানুষ আছেই, আমরা এইটাই ব্যবহার করতে পারি, এই ভার্বটাই ব্যবহার করতে পারবো। তাহলে গাকুসে গা ফুতারি ইমাস, আমরা জানি গাকসে গা ইমাস স্টুডেন্ট আছে বললেই সেন্টেন্সটা কমপ্লিট ছিল। যখন আমি সংখ্যা বসাবো তখন পার্টিকেলের পরে আমি সংখ্যাটা বসিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে হচ্ছে সময় গণনা করা। সময় গণনা করার ক্ষেত্রে আমি কোনো সূত্র লিখি নাই, আমি জাস্ট বলবো আপনাদেরকে, আপনারা যেহেতু ভোকাবুলারি পারেন, ভোকাবুলারিটাকেই জাস্ট জাপানি ভাষাতে কনভার্ট করলেই হয়ে যাবে। যেমন কুনিদে দেশে, হ্যাঁ, নিকাগেসু নিহঙ্গো বেঙ্কো শিমাস্তা, 2 মাস জাপানি ভাষা শিখেছি, দেশে 2 মাস জাপানি ভাষা শিখেছি। এখানে পার্টিকেল কেন দে আসছে, আমি
জাপানি ভাষা পড়াশোনা করেছে। নিহঙ্গো বেঙ্কোশি মানে ট্রান্সিটিভ ভার্ব, আমি দেশে করে আসছি সেজন্য এখানে দে পার্টিকেল হয়েছে। মাঝখানে আমি যখন ট্রান্সিটিভ ভার্ব বসালাম, এখানে ট্রান্সিটিভ ভার্ব বসালাম, আমি জাপানি ভাষা শিখেছি। কোথায় শিখেছি? দেশে শিখেছি। মাঝখানে আমি সময়টা বসেলাম, 2 মাস শিখেছি। দেশে 2 মাস জাপানি ভাষা শিখেছি, ঠিক আছে। এখন এখানে কেন দেশটা আগে আসছে, কেন এটা আগে আসলো না, এটা প্রশ্ন হতে পারে। আসলে কি, আপনি বাংলাতেই কথাটা বলে দেখেন, 2 মাস দেশে জাপানি ভাষা শিখেছি, ওটা হচ্ছে সুন্দর। দেশে আমি 2 মাস, মানে আমার সাবজেক্টটা থাকবে দেশ। হ্যাঁ, আমার এই ধরনের কথাতে দেশে মানে যে জায়গাতে আমি শিখেছি সেই জায়গাটা থেকে সাবজেক্ট, দেশে 2 মাস পড়াশোনা করেছে। হ্যাঁ, এই জন্য আমি বলছি যে জাস্ট জাপানি ভাষাটাকে, বাংলা ভাষাটাকে জাপানি ভাষাতে কনভার্ট করলে আপনি সংখ্যাটার বেলায় শিখতে পারবেন। যেমন আমি আরেকটা সেন্টেন্স দিই যে জাপানে নিহন নি নিনেন ইমাস, জাপানে 2 বছর আছি। হ্যাঁ, নিহন নি ইমাস, নিহন নি ইমাস, আমি জাপানে অবস্থান করছি 2 বছর। তাহলে এই যে নিনেন সংখ্যা, এটা তো জাপানে 2 বছর আছি। এইরকম করে আমার জাস্ট মূল কথা হচ্ছে আমার পার্টিকেল ভার্ব অনুযায়ী হবে যেখানে যেটা দরকার, আর যেখানে সংখ্যাটা আমি বাংলার মধ্যে ব্যবহার করছি সেইখানে আমি জাপানি ভাষায় ব্যবহার করতে পারবো, এবং সাবজেক্ট এবং যে ভার্ব তার মধ্যেখানেই সংখ্যাটা বসাবো। পার্টিকেলগুলো পার্টিকেলের জায়গায় থাকবে, ঠিক আছে। কিভাবে গণনা করতে হয় সেটা দেখলাম, এবার বলবো কিভাবে প্রশ্ন করতে হয় সংখ্যা নিয়ে, ঠিক আছে। জিনিস নিয়ে, সংখ্যা নিয়ে কথা বলার সময় আমরা ইকুৎসু বলবো, কয়টা সেটা বলার সময় হিতৎসু ফুতাৎসু, ঠিক যেভাবে বলেছেন প্রশ্ন করার সময় ইকুৎসু। যেখানে আপনি সংখ্যাটা বসিয়েছিলেন ওই জায়গাটাই ইকুৎসুটা হবে। যেমন আমরা বলেছিলাম নাউন প্লাস পার্টিকেল প্লাস নাম্বার প্লাস ভার্ব, জাস্ট এই নাম্বারের জায়গায় ইকুৎসু বসিয়ে দিবেন, তাহলে কয়টা আছে, কয়টা কিনেছো, এরকম করে প্রশ্ন করা যায়। যেমন মিকান গা ইকুৎসু আরিমাস্কা, কমলা কয়টা আছে, বা মিকানো ইকুৎসু খাই মাস টাকা, যখন আমি ও পার্টিকেল বসাবো তখন ইকুৎসু খাই মাস টাকা, কয়টা কিনেছো, যেটা আমি একটু আগে বললাম যে ট্রান্সিটিভ ভার্ব হলে ও হবে, অবস্থান বোঝালে বা আছে বোঝালে পরে আমার গা হবে। তাই এইভাবেই আমি জাস্ট ইকুৎসু দিয়ে জিনিস কয়টা আছে এটা প্রশ্ন করতে পারবো। বাকি সব জায়গায় মানুষ বলেন আর যত কিছু গণনা করার, আমি যে পেজ 267 থেকে 269 দেখেছিলাম, সব কিছু গণনা করার সময়, প্রশ্ন করার সময় নান দিয়ে সেই সাফিক্সটা ইউজ করবেন যে সাফিক্সটা রয়েছে। যেমন মানুষের বেলায় নান নিন, তারপরে কতবারের বেলায় নাংকাই, তারপরে নানমাই নানদাই, ঠিক এইভাবে প্রশ্ন করা হবে। যে প্রত্যেকটা একই রুল, যে এই একই রুলের মধ্যে পড়বে নাউন প্লাস পার্টিকেল প্লাস নাম্বার প্লাস ভার্ব, যেটা কিনা জিনিসের বেলায়, জিনিস এবং মানুষের বেলায়, ঠিক আছে। সময়ের বেলায় বলেছি যে জাস্ট বাংলার মতোই বাংলাটাকে জাপানি ভাষায় কনভার্ট করলে যেখানে সংখ্যাটা বসবে সাবজেক্ট ভার্ব তার মধ্যেখানে গিয়ে, ঠিক আছে। সাবজেক্টের পরে যে পার্টিকেলটা হচ্ছে সেই পার্টিকেল, তারপরে যে শেষে ভার্বটা আছে সেই ভার্ব অনুযায়ী পার্টিকেলটা দিয়ে তারপরে আমি প্রশ্নটা করব বা সংখ্যাটা বসাবো। এক্সাম্পল হিসাবে যদি মানুষ নিয়ে প্রশ্ন করি, গাকুসেগা নান্নি নিমাস্কা, তখন আমরা একটা সংখ্যা বলেছিলাম যে এতজন আছে। এখন প্রশ্ন করছি কয়জন আছে, নান্নি নিমাস্কা, কারণ মানুষ আমরা হিতুরি ফুতারি বললো, প্রশ্ন নান্নিন দিয়েই করব, কারণ সানের পরে থেকে নিন শুরু হচ্ছে, ঠিক আছে। গনি নিমাস 5 জন আছেন। এরপরে কুনিদে নাংকাগেৎসু নিহঙ্গো বেঙ্কোশি মাস টাকা, আমরা কাগেৎসু শিখেছি মাস, 1 কাগেৎসু 1 মাস, 2 কাগেৎসু 2 মাস। প্রশ্ন করার সময় নাং কাগেৎসু, নান মানে কি বা কত, ঠিক আছে। কুনিদে নাং কাগেৎসু নিহঙ্গো বেঙ্কোশি মাস টাকা, দেশে কয় মাস জাপানি ভাষা শিখেছো। উত্তর আপনি 2 কাগেৎসু বেঙ্কোশি মাস, তাই একটু আগে শিখে আসছো ওভাবে উত্তর দিবেন, জাস্ট বাংলার মতো 2 মাস শিখেছি, ঠিক আছে। এরপরে মাইবার নানজিকান নিহঙ্গো বেঙ্কোশি মাস্কা, প্রতি রাতে কয় ঘন্টা জাপানি ভাষা পড়াশোনা করো। জিকান মানে ঘন্টা, নানজিকান মানে কয় ঘন্টা, খুব সোজা। নান্নেন নিহন নি মাস্কা, কত বছর জাপানে আছেন। নান্নেন নিহন নি কত বছর আছেন, তা এটা নিয়ে তো আসলে এটা গ্রামারের কিছু না, জাস্ট ভোকাবুলারি পারলে আমরা এ যাবৎকালে যা যা গ্রামার শিখে আসছি সেটাই জোড়া লাগিয়ে সেন্টেন্স বানানো যায়। নান্নেন নিহনি মাস্কা নিনে নিমাস, মাইবার নানজিকান নিহঙ্গো বেঙ্কোশি মাস্কা নিজিকান বেঙ্কোশি মাস। আপনার মনের মতো করে উত্তর দিতে পারবেন, এখানে জাস্ট ভোকাবুলারিটা জানলেই হবে।
প্রশ্ন করা এখনো শেষ হয়নি। প্রশ্ন করার জন্য আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে আমরা তো বললাম কয় ঘন্টা, কয় দিন, কত মাস এইভাবে নিয়ে প্রশ্ন করতে পারবো, কিন্তু আমি যদি নির্দিষ্টভাবে না জানি যে সে আসলে কত মাস পড়েছে বা কত বছর পড়েছে, কত সপ্তাহ পড়েছে, এরকম নির্দিষ্ট উত্তর না জেনে যখন আমি প্রশ্ন করব, বা এমনিতেই আমি ওরকম কোনো নির্দিষ্ট কিছু না দিয়ে সপ্তাহ, মাস, বছর এসব কিছু না ব্যবহার করে কতক্ষণ, কত সময়, কত দিন এইরকম কিছু ব্যবহার করব, সেটা কি দাঁড়ায়? সেটা হচ্ছে দোনকুরাই। দোনকুরাই মানে সময়ের দৈর্ঘ্য জানতে চাওয়া বোঝায়। দোনকুরাই হতে পারে সেটা উত্তর দাতার উপর নির্ভর করে, সে কিভাবে উত্তরটা দিবে। সে যদি কয়েক বছর কাজটা করে থাকে তাহলে সে কয়েক বছর বলবে, যদি মাস হয়ে থাকে মাস বলবে, দিন হয়ে থাকলে দিন বলবে। কিন্তু প্রশ্নকর্তা যখন প্রশ্ন করবে তখন সে সেটা নিশ্চিত না হয়ে বা নিশ্চিত হয়ে যেটাই হোক না কেন, প্রশ্ন করার বেলায় শুধুমাত্র দোনকুরাই দিয়ে প্রশ্ন করলেই দেখা যাচ্ছে যে একটা সুন্দর প্রশ্ন করা যায়, সুন্দরভাবে প্রশ্নটা করা যায়। দোনকুরাই মানে সময়ের দৈর্ঘ্য, মানে কতক্ষণ, কত সময়, কতদিন, এগুলো অনেক কিছু, উত্তরটা আসলে অনেক কিছু। তার মানে সময়ের দৈর্ঘ্য বলতে সেটা দিন হতে পারে, মাস হতে পারে, ঘন্টা হতে পারে, বছর হতে পারে, সব কিছু হতে পারে। সময় বলতে সব কিছু, ঠিক আছে? তা এক্সাম্পল হিসাবে দোনকুরাই নিহঙ্গো বেঙ্কো শিমাশিতা। দোনকুরাই নিহঙ্গো বেঙ্কো শিমাশিতা, আসলে এটা কি অর্থ দ্বারা? অর্থাৎ কি পরিমাণ বা কত সময় তুমি জাপানি ভাষা শিখেছো। কি পরিমাণ বলতে এখানে সময় বোঝানো হচ্ছে, কি পরিমাণ বা কত সময় তুমি জাপানি ভাষা পড়েছো। এখন এটা কিন্তু এভাবে উত্তর দাও, প্রশ্ন করা যেত, নান্নেন নিহঙ্গো বেঙ্কো শিমাশিতা, কয় বছর জাপানি ভাষা শিখেছো, অথবা নাঙ্কাগেৎসু নিহঙ্গো বেঙ্কো শিমাশিতা, কয় মাস শিখেছো। কত বছর, কয় মাস দিয়েও প্রশ্ন করা যেত, কিন্তু আসলে উত্তরদাতার কাছেই তো সঠিক উত্তরটা আছে, সে কত মাস শিখেছে না কত বছর শিখেছে। সুতরাং দোনকুরাই দিয়ে প্রশ্ন করলে সুন্দর একটা প্রশ্ন করা যায়, উত্তরদাতার জন্য উত্তর দেওয়াটাও খুব সোজা হয়। কারণ যখন আমি মাস দিয়ে প্রশ্ন করব, উত্তরদাতা বছর শিখে আসছে, তখন সে একটু যে না বাবা আমি তো কয়েক মাস না, আমি কত বছর শিখেছি, কথাগুলো অনেক বড় বড় হয়ে যায়। তা কথাগুলোকে সংকুচিত করার জন্য, সুন্দর করবার জন্য আমরা দোনকুরাই দিয়ে প্রশ্ন করতে পারি, কতক্ষণ বা কত সময়, কতদিন তুমি জাপানি ভাষা শিখেছো বা কি পরিমাণে জাপানি ভাষা শিখেছো। দোনকুরাই নিহঙ্গো বেঙ্কো শিমাশিতা, সান্নেন বেঙ্কো শিমাশিতা। এখানে পার্টিকুলার কোনো প্রয়োজন নাই, কারণ আমি নিহঙ্গো আনি নাই, নিহঙ্গো এখানে ইউজ করি নাই, সুতরাং আমার ও পার্টিকেল লাগবে না, কারণ এটা একটা ট্রানজিটিভ ভার্ব, সেজন্য ওর পার্টিকেল ছিল। সময় বলে আমি যখন ভার্বটা দিব তখন আমার পার্টিকেলের কোনো প্রয়োজন নাই। এরপরে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ওসাকা কারা টোকিও মাদে দোনকুরাই কাকারিমাসু কা। ওসাকা থেকে টোকিও পর্যন্ত কি পরিমাণ লাগে, এই কি পরিমাণটা মানে কত সময় লাগে, ঠিক আছে? এখন আমি কিসে দিয়ে, উত্তরদাতা প্লেনে করে গেল, ট্রেনে করে গেল, গাড়িতে করে গেল, তা তো আমি জানি না। সুতরাং সেই ভালো বলতে পারবে সে কিসের দ্বারা কত সময় দিয়ে গিয়েছে। শিনকানসেন দে নিজিকান কাকারিমা, শিনকানসেন মানে বুলেট ট্রেনে 2 ঘন্টা লাগে, ঠিক আছে? তো এইভাবে আমরা দোনকুরাই ব্যবহার করে একটা পরিমাপ, সময় পরিমাপ সম্পর্কে প্রশ্ন করতে পারি। সেক্ষেত্রে আমার এটা ইন্ডিভিজুয়ালি মাস, সাল, বছর এগুলো নিয়ে প্রশ্ন করার প্রয়োজন পড়ে না। এরপর আরেকটা জিনিস রয়েছে, এটা হচ্ছে গুড়াই। গুড়াই মানে প্রায়। এটার ব্যবহারটা আমি দেখেন কোনো এক্সাম্পল লিখি নাই। কেন লিখি নাই? লিখি নাই মানে কি, প্রায় আমরা কখন বলি, যখন আমি নির্দিষ্ট করে, এখানে 2 ঘন্টা বলেছি। অনেক সময় জাপানের ট্রেন যদিও আসলে কোনো হেরফের হয় না, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় হেরফের হয়। তারপরে সান্নেন, হ্যাঁ, একটা কোর্স 3 বছর হতে পারে, কিন্তু তার মধ্যে কিন্তু 19-20 হতে পারে। তা যখন আমরা নির্দিষ্ট করে কিছু না বলি, যখন আমরা কাছাকাছি কিছু বলি, 19-20 করে যখন কথা বলি, তখন আমরা প্রায় শব্দটা ব্যবহার করি, যে প্রায় 3 বছর শিখেছি, প্রায় 2 বছর করেছি, প্রায় 1 মাস করেছি। সেই প্রায়টা হচ্ছে গিয়ে গুড়াই, ঠিক আছে? কিন্তু আমরা বাংলা ভাষায় গুড়াই সেন্টেন্সের প্রথমে বলি, সংখ্যার প্রথমে বলি, যে প্রায় 1 মাস, প্রায় 3 বছর। আর জাপানি ভাষা সেটা পরে ব্যবহার করে। আমরা প্রত্যেকটা সেন্টেন্সের এখানে গুড়াই ব্যবহার করে সেন্টেন্সগুলোকে পরিবর্তন করতে পারি। গুড়াই কাকারিমাসু, ঠিক আছে? যেমন শিনকানসেন দে নিজিকান গুড়াই কাকারিমাসু, গুড়াই না পড়লে নির্দিষ্টভাবে 2 ঘন্টা বোঝায়, আর গুড়াই বললে পরে প্রায় 2 ঘন্টা লাগে। ঠিক এরকম সান্নেন গুড়াই
প্রায় 3 বছর শিখেছি। এভাবে আমি সংখ্যার পরে গুড়ায় ব্যবহার করে প্রায় বানাতে পারি সেন্টেন্সটাকে, যেটাতে কিনা আমি একটু 19-20 করে মানে একদম এক্স্যাক্টলি কোনো উত্তর না দিয়েও কথা বলতে পারি। টাইম পিরিয়ড মানে হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে সময়ের ব্যাপ্তিকাল, যেমন একদিন, এক সপ্তাহ, এক মাস, এক বছর, এরকম লম্বা লম্বা সময় নিয়ে যখন আমরা তার মধ্যে কোনো কতবার নিয়ে প্রশ্ন করব তখন সেটাকে টাইম পিরিয়ড হিসেবে আমরা গণনা করব। ঠিক আছে, তো সেই টাইম পিরিয়ড কোয়ান্টিফায়ার আসলে একটা সংখ্যা, সেই সংখ্যাটা হবে কোনো ব্যাপ্তিকাল। ব্যাপ্তিকাল মাস হতে পারে, সপ্তাহ হতে পারে, বছর হতে পারে, দিন হতে পারে। তারপরে যখন আমি কতবার নিয়ে প্রশ্ন করব, এই সময়ের মধ্যে কতবার কোনো কাজ করেছো নিয়ে প্রশ্ন করব, কতবার, এখানে ড্যাশ কায়ে ব্যবহার করেছি, হ্যাঁ, কতবার এখানে কোনো একটা সংখ্যা হবে, তখন আমার সেই টাইম পিরিয়ডের মাঝখানে এবং কতবারের মধ্যে এখানে নি পার্টিকেল হবে, এটাই বোঝানো হচ্ছে। সেটা হতে পারে, বারবার বলছি, দিন, সপ্তাহ, মাস, বছর, অথবা ঘন্টাও হতে পারে। যাই হোক না কেন, সে একদিনের মধ্যে, এক ঘন্টার মধ্যে, অথবা মাসের মধ্যে, বছরের মধ্যে কতবার কিছু করেছো এটা বলার সময় ওই টাইম পিরিয়ডের সঙ্গে নি পার্টিকেল হবে। ঠিক আছে, আপনারা দেখেন আরেকটা নিয়ের ব্যবহার আমরা দেখাচ্ছি। আরেকটা নি, আমরা নিয়ের অনেক রকম ব্যবহার দেখেছি, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা একেবারেই আলাদা, কোনো মিল নাই। ঠিক আছে, তাহলে এক্সাম্পল হিসাবে এখানে আমি ইচিনিচি লিখেছি। ইচিনিচি মানে আপনার ভোকাবুলারিতে দেখেছেন একদিন। ইচিনিচি নিকায় তাবে মাস, দিনে 2 বার খাই। এখানে আমি নি পার্টিকেল লিখি নাই, কারণ নি পার্টিকেল ইচিনিচির সঙ্গে প্রয়োজন নাই, দিনের সঙ্গে ইচিনিচি প্রয়োজন নাই। ঠিক আছে, একদিনের বেলায় অন্য ফুচকা নি হতে পারে, 2 দিনের বেলায় নি হবে, কিন্তু একদিনের বেলায় নি ব্যবহার করা লাগে না। তো করলেও করতে পারেন, কোনো ভুল নাই। আমি ব্র্যাকেটে, থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে পারি, থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকলে সেটা ব্যবহার করাও যাবে, নাও করলেও কোনো সমস্যা নাই, কিন্তু পরবর্তীতে সব কিছুর সঙ্গেই লাগবে। যেমন ইস্যুকান্নি, এক সপ্তাহে, ইস্যুকান্নি ইক্কায় এ গমি মাস, এক সপ্তাহে একবার সিনেমা দেখি। ইকাগেৎসুনি নিকায় টেনিস ওশিমাস, এক মাসে 2 বার টেনিস খেলি। ইচিনেন নি ইক্কাই কুনিয়ে খারিমাস, এক বছরে একবার দেশে ফিরে যাই। তা প্রত্যেকটা দেখেন আমরা ইস্যুকান একটা টাইম পিরিয়ড, লম্বা একটা সময়। ইকাগেৎসু একটা মাস, 30 দিনের মধ্যে সে 2 বার মাত্র টেনিস খেলে। ইচিনেন 365 দিন, 12 মাস, হ্যাঁ, সেই এক বছরের মধ্যে সে একবার দেশে যায়। তো এই যখন আমি এই কতবার ফ্রিকোয়েন্সিগুলো নিয়ে আসছি, ফ্রিকোয়েন্টগুলো নিয়ে আসি, তার পূর্বে যে টাইম পিরিয়ড রয়েছে তার সঙ্গে নি পার্টিকেল হবে। আর এগুলো আপনারা তা জানেনই, ট্রানজিটিভ ভার্ব এক একটা। ঠিক আছে, এটা যদিও ট্রানজিটিভ ভার্ব না, কিন্তু যার সঙ্গে যেটা প্রয়োজন সেটাই হবে। যাই হোক না কেন, ভার্ব কুনিয়ে খাইরিমাস হোক আর টেনিস ওশিমাস হোক, যাই হোক না কেন, আমার এই জিনিসগুলো ঠিক থাকবে যে টাইম পিরিয়ডের মধ্যে এখানে পরে নি পার্টিকেল দিয়ে আমি কতবার এই কাজটা করেছি সেটা বোঝানো হচ্ছে। আচ্ছা, শেষে আমরা চলে যাচ্ছি এই লেসনের সব শেষ রুলটাতে, সেটা হচ্ছে কোয়ান্টিফাই দাকে, অথবা নাউনের সঙ্গে দাকে ব্যবহার করা। দাকে মানে আপনার ভোকাবুলারিতে পড়েছেন মাত্র, শুধুমাত্র। সেটা আমি কোনো সংখ্যার সঙ্গে ব্যবহার করতে পারবো, কোনো নাউনের সঙ্গে ব্যবহার করতে পারবো। কিন্তু বাংলা ভাষায় যেমন আমরা একটু আগে বলে প্রায় আমরা সেন্টেন্সের প্রথমে ব্যবহার করি, মানে সংখ্যার পূর্বে ব্যবহার করি, আর দাকেও কিন্তু, মাত্রটাও কিন্তু আমরা সংখ্যার পূর্বে ব্যবহার করি। কিন্তু জাপানি ভাষায় নিয়মটা উল্টো, সবসময় কোয়ান্টিফায়ার বা সংখ্যা বা নাউনের পরেই আমরা প্রায় বা দাকেটা ব্যবহার করব, মানে মাত্রটা ব্যবহার করব। ঠিক আছে, এক্সাম্পল হিসাবে গাকুসেগা সান্নিন দাকে ইমাস, সান্নিন ইমাস, ইমাস না, এটা খিমাস্তা লিখেছি আমি। গাকুসেগা সান্নিন দাকে খিমাস্তা, ছাত্র 3 জন মাত্র এসেছে। বাংলায় বলতাম ছাত্র মাত্র 3 জন আসছে, কিন্তু জাপানি ভাষায় ছাত্র 3 জন মাত্র আসছে। মাত্রটা পরে হয়ে যাবে, একটু আগে প্রায় গুড়াইটা পরে হয়েছিল, এরকম অনেক কিছু আপনারা দেখেছেন পরে হয়, সেগুলো সেরকম এগুলো একটা যে আমার সেন্টেন্সকে মডিফাই করছেন, এটাও একটা আপনার অ্যাডভার্বের মতো, সেটা সবসময় কি হয়, সেই নাউনের পরে বসে। তারপরে ইয়াসুমিওয়া নিচিওবি দাকে দেস, নিচিওবি একটা নাউন, এটা একটা ছিল কোয়ান্টিফায়ার, নিচিওবি একটা নাউন। ইয়াসুমিওয়া ছুটি হচ্ছে গিয়ে রবিবারে
মাত্র বাংলায় কি বলি, আমার ছুটি মাত্র একদিন রবিবার। হ্যাঁ, তো সেটাই জাপানিরা কি বল, তাকেটা পরে ব্যবহার করে, মাত্রটা পরে ব্যবহার করে। আসলে লেসনটা খুব জটিল কিছু ছিল না, শুধুমাত্র ভোকাবুলারিগুলো যদি আপনারা ঠিক মতো পড়ে থাকেন, আমি গত লেসনও বলেছি সেন্টেন্সগুলোকে জোড়া দিয়ে দিয়ে কথা বলা সম্ভব। এই ছিল লেসন 11-এর গ্রামার গণনা করার লেসন। আপনারা অবশ্যই বইয়ের পেছনে 167 থেকে 169 নাম্বার পেজ অবশ্যই পড়বেন। দেখা যাচ্ছে যে আমি যে বইয়ের মধ্যে যে রুলগুলো আছে আমি সেগুলো দেখিয়েছি, কিন্তু বইয়ের পেছনে যে সংখ্যাগুলো রয়েছে এগুলোর কোনো না কোনো একটা দিয়ে প্রশ্ন হয়, এবং সেটা লিসেনিংয়ে হতে পারে, ভোকাবুলারিতে হতে পারে, গ্রামারে হতে পারে। তা তিনটা জিনিস ব্যবহার করে তিনটা প্রশ্ন হলে আপনার তিনটা জিনিস যদি আপনার ক্লিয়ার না থাকে, দেখেন 2-2 করেও 6 নাম্বার চলে যাবে। আবার অনেক সময় এইসব ক্ষেত্রে অনেক বেশি নাম্বারও থেকে থাকে, বিশেষ করে রিডিংয়ে অনেক সময় এটা অনেক জরুরি প্রয়োজন হয়। তো সুতরাং আপনারা ভালো করে এগুলো প্র্যাকটিস করুন। এই একটা লেসনই শুধুমাত্র গণনা করা, সুতরাং এটা একটা লেসন ভালো করে পড়লে সমস্যাটা কি? ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এখানেই শেষ করছি। সায়োনারা, আল্লাহ হাফেজ।